ঘড়িতে অ্যালার্ম সেট ডাকছে কর্পোরেট, উঠতে নেই তো তার মানা। আসমানে ভিড় বাসে অথবা সে ময়দানে, চিন্তায় তার বাহিরানা। সংসার সামলে নিজের পায়ে দাঁড়ায় সাধারণ কোনো এক মেয়ে, আঁচলে বাঁধা তার ইচ্ছে না সারাদিন আসুক স্বপ্ন সিঁড়িবে। উৎসবে সাবিত্রী রাজপথে আধুনিকা স্বপ্ন সে দেখে হরদম। নারী তাই শিরোনামে শহরে কিংবা গ্রামে নারীদের গল্প। নারী.com। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব, আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো, আমরা রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব, আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। নারী.com-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু দূরদর্শনের স্টুডিওতে নয়, আমরা চলে এসেছি বেলঘরিয়া বাইপাস ধরে অনেকটা রাস্তা চলে এসেছি অদ্রিজার বাড়িতে। অদ্রিজা এবার ক্লাস 12-এর পরীক্ষায় 10ম স্থান অধিকার করেছে। শুধুমাত্র যে 10ম স্থান অধিকার করেছে বলেই আমরা অদ্রিজার কথা আপনাদের সামনে তুলে ধরছি তা নয়। অদ্রিজা ক্লাস 6-এ প্রথম জানতে পারে তার ব্লাড ক্যান্সারের কথা, এবং তারপর থেকে এই পর্যন্ত প্রায় 82টা কেমো তার জীবনে ইনক্লুড হয়েছে, এবং সেই জার্নিটাকে পেছনে ফেলে এসে অদ্রিজা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং ক্লাস 12-এ সে 10ম স্থান অধিকার করেছে। অদ্রিজা, তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তোমার এই জার্নিটা, মানে যেহেতু আমরা জানি যে তোমার একটা খুব শক্ত জার্নি ছিল, তো সেই জার্নিটার পর আজকের দিনটা তুমি যে ভেবেছিলে যে তুমি 10ম স্থান অধিকার করতে পারবে? না, ওরকম ভাবে তো মানে কোনোদিন ভাবিনি যে টপ 10-এর মধ্যে আসতে পারবো। তবে থার্ড সেমিস্টারের বিষয়টা আরও আনএক্সপেক্টেড ছিল, যে যখন মেধা তালিকা ঘোষণা করা হচ্ছিল তখন দেখলাম যে 9 পজিশনে আমার নাম বলা হচ্ছে, তখন তো ভীষণই অবাক হয়েছিলাম, খুশিও হয়েছিলাম। তো যেহেতু থার্ড সেমিস্টারের রেজাল্টটা ভালো হয়েছিল মোটামুটি, তো ইচ্ছা তো ছিল যে যাতে ফোর্থ সেমে, মানে থার্ড আর ফোর্থ দুটো মিলিয়ে তো এইচএস এর রেজাল্ট তৈরি হয়েছে, তো ইচ্ছা ছিল যাতে ফোর্থ সেমে ওটা বজায় রাখতে পারি। তো একটু র্যাঙ্ক পিছিয়েছে, কিন্তু টপ 10-এর মধ্যে যে আছে ওটাতেই খুশি। অদ্রিজা, তুমি যে এই 10ম স্থান অধিকার করলে, এটা সত্যি খুব আনন্দের খবর। তোমার স্কুল কি বলছে? স্কুল তো ভীষণ খুশি, মানে আমার থেকেও বেশি চিন্তিত বোধহয় ওনারা ছিলেন। মানে বড়দি তো কথা বলেছিলেন রেজাল্ট বেরোনোর পরে, সব দিদিরাও ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন। ওনারা তো বলছিলেন যে আমরা সকাল থেকে প্রার্থনায় বসেছি যে যাতে মানে আমি কষ্ট না পাই, এরকম ভাবে সবাই ভীষণই খুশি। তুমি যে পড়াশুনো করেছো, স্কুলের কাছ থেকে, ম্যাডামদের কাছ থেকে, সিস্টারদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে কিভাবে সহায়তা পেয়েছিলে? প্রত্যেকটা বিষয়, মানে শুধু আমি নই, ওখানে যারাই পড়ে তারাই, মানে পড়াশোনার দিক থেকে তো পাই, অন্য কোনো বিষয়ে যদি তাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটাও দিদিদের কাছে, মাতাজিদের কাছে তারা জিজ্ঞেস করতে পারে। আমি তো রেগুলার স্কুলেই যেতাম, স্কুল থেকেই মানে যতটা পড়া আদায় করার করে নিতাম। রেগুলার ক্লাস হতো, তারপর কোনো বিষয় বারবার জিজ্ঞাসা করলে ওনারা বুঝিয়েও দিতেন, সেটা প্রচুর প্র্যাকটিসও হতো, এইভাবে। অদ্রিজা, জীবনে কখন কি হয়ে যায় আমরা সত্যি কেউ কিছু জানি না। তোমার জীবনে একটা খুব কঠিন সময় এলো, কিভাবে জানতে পারলে যে তোমার লিউকেমিয়া হয়েছে? না, আমি কিছুই জানতাম না, আমাকে বলা হয়নি। যে আমি শুধু জানতাম যে আমাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে। তো একদিন পিসিকে ফোনে কথা বলতে শুনছিলাম যে প্লেনে নিয়ে যাওয়া হবে না ট্রেনে। এবার কোথায় নিয়ে যাওয়া হবে মানে সেটা না শুনেই আমার কি হয়েছে যে ছোটবেলা থেকে প্লেনে চড়ার খুব শখ ছিল, তো সেই জন্য প্লেন শব্দটা শুনে আমি প্রায় লাফিয়ে উঠেছি যে হ্যাঁ প্লেনেই যাবো। এবার কোথায় যাব, কেন নিয়ে যাওয়া হচ্ছে সেটা জিজ্ঞাসা করার কথা মাথায় আসেনি, আর আমাকে কেউ ওরকম পরিষ্কার করে কিছু বলেওনি। আর আমার যেটা স্বভাব আর কি, একটু যে আমাকে নিজে থেকে বলছে না, তো আমি আর মানে যেচে পড়ে অত জিজ্ঞাসা করবো না, বা জিজ্ঞাসা করলে হয়তো কিছু উত্তর পেলাম না ভালো করে, তো সেই জন্য আমি জিজ্ঞাসা করিনি। পরে নিজেই আর কি নানান রিপোর্ট ঘেটে কিছু মাঝে মধ্যে যে কনভারসেশন হতো মার সঙ্গে পিসিদের, ওইগুলো শুনে শুনে কিছুটা ধারণা হয়েছিল, তাও সেটা অনেকটা পরে। এই যে তোমার ক্লাস 6 থেকে ক্লাস 12 অনেকটা জার্নি, কতবার এর মধ্যে তোমাকে হসপিটালে যেতে হয়েছিল, থাকতে হয়েছিল? ওখানে তো প্রথমে মানে 6-এর এটা অ্যানুয়াল পরীক্ষার আগে ওখানে গেছিলাম, তো ওখানে টানা 8 মাস থাকতে হয়েছিল।
8 মাস ট্রিটমেন্টের পর তারপরে আমরা কলকাতায় ফিরেছিলাম। তখন পড়াশুনো? না, তখন পড়াশুনো সেই বছর আর জয়েন করিনি। 2019-এ আমরা ফিরেছিলাম, 2020 থেকে আমি আবার স্কুলে গেছিলাম। এটা 1 বছর ড্রপ হয়েছিল, তো ক্লাস মানে 7-এ উঠে গেছিলাম, 6 থেকে 7টা আবার কন্টিনিউ করেছি। আচ্ছা, তোমাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন তো তুমি খুব ছোট, বুঝতে পেরেছিলে? মানে তখন তো জিনিসটা খুবই পেইনফুল, কি মনে হয়েছিল তখন? মানে আমার সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে প্রচন্ড কাশি হয়েছিল, এবং মানে 2 মাস ওরকম তার বেশি হয়ে গেছিলো যে কাশি কমছিল না ওষুধ খেয়ে। আর তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে মাথা ঘোরাতো। এইবারে লক্ষ্মী পুজোর পরে বোধহয় এখানে আমাদের একজন পরিচিত ডক্টর আর কি, তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এবার তিনি চেক করে বলেছিলেন যে শিগগিরই এক্সরে করিয়ে আনতে, সম্ভবত লাংসে জল জমেছে। এবার আমি জানতাম বলতে এটুকুই জানতাম, এবার লাংসে জল জমেছিল, তো সেই জন্য ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ওই দিনই ভর্তি করে নিয়েছিলেন। তো ওনারা ভেবেছিলেন হয়তো টিবি বা নিউমোনিয়া হয়েছে, ওই জন্য ওইগুলো টেস্ট করানো হচ্ছিল। তো তারপরে যখন কিছু পাওয়া যাচ্ছিল না, তো ওনাদের সন্দেহতে ইকোকার্ডিওগ্রাফ করেছিলেন, সেটাতে হার্টের উপরে একটা শেডের মতো দেখতে পেয়েছিলেন। তারপরে কোয়াড্রা থেকে সম্ভবত সিটি গাইডেড এফএনএসসি না বায়োপসি, ওটা আমি ঠিক বলতে পারবো না, ওটা করানো হয়েছিল। ওখানেই ধরা পড়েছিল, কিন্তু ওটা আমি জানতাম না রিপোর্টে আদবে কি ছিল। আমি শুধু জানতাম যে মানে হ্যাঁ কিছু একটা সমস্যা হচ্ছে, লাংসে জল জমেছে, ওইটুকু অবধি আমি জানতাম, আর বাকিটা জানতাম না যে অ্যাকচুয়ালি কি হয়েছে। ক্লাস 11-12 এর প্রিপারেশন কিভাবে নিয়েছো? 11-12-এ তো মানে আমি ঠিক করেই রেখেছিলাম মাধ্যমিকের পরে যে হিউম্যানিটিস নিয়েই পড়বো, আর সাইকোলজিটা থাকবেই। তো সেই জন্য কিছু পছন্দের সাবজেক্ট নিয়ে আর কি সাবজেক্ট কম্বিনেশনটা বেছেছিলাম। পড়েছিলাম বলতে মানে স্পেশাল কিছু যে তা নয়, ওই স্কুল রেগুলার যেতাম, আর টিউশনও ছিল, কম্পিউটারটা ছিল না, বাকি সবই ছিল। তো ওই স্কুল টিউশন, তারপর নিজেও কিছুটা পড়তাম, ওখান দিয়ে যে নোটস পেতাম সেগুলো তো পড়তাম, আর টেক্সট বইটা খুঁটিয়ে পড়েছি। কারণ আমার মনে হয় টেক্সট বইটা খুঁটিয়ে পড়া দরকার, এমসিকিউর জন্য তো ভীষণই দরকার, আর বড় প্রশ্নের জন্যও আগে টেক্সট বই দরকার। কারণ বাংলা বা ইংলিশের ক্ষেত্রে হয়তো লাইন তুলে প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রে ভালো করে পড়া না থাকলে সমস্যা হয়। তো ওইভাবে পড়ে মোটামুটি ডিউরেশন কত থাকতো তোমার পড়ার? মানে ওটা কোনো ঠিক নেই, উইকেন্ডে একটু বেশি হতো, হয়তো 5-6 ঘন্টা ওরকম হলো, বাকি দিন 2 ঘন্টা 3 ঘন্টা ওরকম। কিন্তু যাই পড়ুক না কেন, মানে আজকে আমাদের যারা অনুষ্ঠান শুনছে তারাও বুঝতে পারবে, যেটাই পড়ুক না কেন সেটা মন দিয়ে এবং টেক্সট বুককে বেশি প্রেফারেন্স দেওয়া উচিত। এরপর মানে তোমার আগামী দিন ভবিষ্যৎ প্ল্যানিং কি? ভবিষ্যতে তো সাইকোলজি নিয়ে এগোনোর ইচ্ছে, সাইকোলজিস্টই হওয়ার ইচ্ছে। এবার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাকি কাউন্সিলিং সাইকোলজিস্ট, মানে অনেক রকম তো ভাগ থাকে, সেটা এখনো কিছু নির্দিষ্ট করিনি ওইভাবে, তবে আপাতত আর কি ছোট ছোট ধাপে এগোই। তোমার আর কি শখ আছে, মানে হবিজ কি? গান শোনা, মাঝে মধ্যে গান করি, গান শুনি বেশি, আর গল্পের বই পড়া, তারপরে কোনো মুভি বা সিরিজ দেখতেও ভালো লাগে, আর ঘুরতেও ভালো লাগে। অদ্রিজা, তুমি সাজতে ভালোবাসো? মানুষের সৌন্দর্যের নিদর্শন তোমার কাছে কি? সাজার ব্যাপার বলতে ছোটবেলায় আমিও ভীষণ সাজতে ভালোবাসতাম, তো তারপরে এখন মানে কেন জানি না অতটা আর ভালো লাগে না। মানে এই একটা টিপ পরলাম বা হাতের কিছু পরলাম, কিন্তু আলাদা করে আর মেকআপ প্রোডাক্ট অতটা ইউজ করি না। আর আমাদের ওই ক্যান্সারের সময় যেটা হয় আর কি, যে মানে খুব রেয়ার দেখা যায় কারো চুল পড়ছে না, কিন্তু অনেকের বেশিরভাগের ক্ষেত্রে আর কি চুল পড়ে যায়। তো সেটা নিয়ে তো অনেকের অনেক মন খারাপ থাকে, আমারও থাকে। আমার মনে পড়লো হঠাৎ, আমারও ছিল আর কি, মানে যখন আমার যেহেতু চুল পড়ছিল প্রচুর, তো মা আগে থেকেই কেটে দিয়েছিল, তো তখন আমার মনে রয়েছে খুব মন খারাপ হয়েছিল। কিন্তু ওটা মানে খুব সাময়িক ব্যাপার, এই ট্রিটমেন্ট চলাকালীন সাইড এফেক্ট হিসেবে ওটা হবেই, তারপর নিজে থেকেই চুল গজিয়ে যায়। তো ওটা নিয়ে অতটা মানে ভাবনা চিন্তা করার আর কি কোনো কারণ নেই। অদ্রিজার সাথে তো কথা হলো, কিন্তু অদ্রিজার এই লড়াইটা যারা পাশে ছিলেন তারা অবশ্যই অদ্রিজার বাবা মা, তাদের সাথেও কথা বলে নেব। কেমন লাগছে মেয়ের এরকম রেজাল্টে? আমি চেয়েছিলাম যে অদ্রিজা মানে এত কষ্ট পেয়েছে জীবনে, ওর ওই ছোট্ট এখনও মানে অনেকটাই ছোট, তো সেই স্বল্প সময়ের মধ্যেও এতটা কষ্ট সামনে চোখে দেখেছে এবং অনুভব করেছে। তো আমি চেয়েছিলাম সেই কষ্টের পরিবর্তে ও যেন একটু আনন্দ পায়, এবং ও এই যে রেজাল্ট করেছে ওর নিষ্ঠার মূল্যও পেয়েছে খানিকটা হলেও, এবং তাতে সত্যিই অদ্রিজা খুশি মানে আমিও খুশি। মা খুশি হবেন খুব স্বাভাবিক,
কিন্তু তার আনন্দে এবং লড়াইতে বাবাও কিন্তু অংশীদার ছিলেন সমানভাবে। শুনে নেব বাবা কি বলছেন। যেদিন রেজাল্ট বেরোবে তার 2-3 দিন আগে থেকে তো একটু টেনশন ছিল, অদ্রিজারও হয়তো টেনশন ছিল, কিন্তু ও বুঝতে দেয়নি। তো আমার এতটাই টেনশন হয়েছিল, যদিও জানতাম যা রেজাল্ট ও করেছে থার্ড সেমিস্টারে হয়তো সেই ধারাবাহিকতা ও বজায় রাখতে পারবে, কিন্তু তাও আমি মানে ভয়ে টিভি শুনছিলাম না। তো প্রথম আনন্দবাজার থেকেই খবরটা আমাকে দেওয়া হয়, মানে ওর দিদিকে ফোন করে। আর শুনে যে আনন্দ সেটা তো মানে ভাষায় প্রকাশ করা যায় না, সেটা আমার মনে হয় কিছুটা অনুভবের বিষয়। আমি জানতাম যে আমাকে ওর পাশে থেকে ওর লড়াইয়ে আমাকে সামিল হতে হবে, কারণ ও তো এতটাই ছোট তখন। তো সেই জন্য আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি কাঁদবও না, এবং আমাকে শক্ত থেকে ওর পাশে থেকে ওকে এই যুদ্ধ জয়ে সাহায্য করতে হবে একজন মা হিসেবে। আমি জানি সব মায়েরাই কিন্তু তার সন্তানের জন্য এরম করেই থাকেন। তো সেটা মাথায় রেখেই আমি ওর পাশে থেকে ওকে বিভিন্নভাবে নানান কথা বলে ওকে সাহস জুগিয়ে নিজে ভেঙে না পড়ে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম। আর আজকে যারা নারী.com দেখছেন তাদের কাছে কিন্তু অদ্রিজা একটা নিদর্শন হয়ে রইল। শুধুমাত্র অদ্রিজা নয়, অদ্রিজার মতন যারা আজকে এই লিউকেমিয়ায় ভুগছেন তাদের কাছেও কিন্তু অদ্রিজা দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত নিয়ে অদ্রিজা জীবনে আরও অনেক বড় হোক, সাকসেসফুল হোক, সেই সঙ্গে আমরাও তার নিদর্শন হয়ে রইলাম। খানিকটা কাপড়, রং বেরঙের সুতো, অনেকটা কল্পনা শক্তি, আর আরও অনেকটা অধ্যবসায়, ধৈর্য, নিষ্ঠা, একাগ্রতা আর জেদ, যে মানুষটিকে একেবারে সারা বিশ্বে পরিচিতি এনে দিয়েছে, সেই কাজটির নাম সূচি শিল্প, আরও ভালো করে বললে কাঁথা শিল্প। আমরা আজকে আলাপ করতে এসেছি এবং আপনাদের সাথে সেই আলাপচারিতা ভাগ করে নেব প্রতিকণা গোস্বামীর সঙ্গে। নমস্কার। নমস্কার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা যতদূর জানি যে প্রীতিকণা দেবী 1990 সালে ওয়েস্ট বেঙ্গল ক্রাফটস কাউন্সিল থেকে উনি একটা বিশাল বড় কাজের বরাত পান। তার আগে ওর ছোটোবেলাটা কিন্তু বেশ দারিদ্র্যের মধ্যে কেটেছে। যতটুকু জানি, নিশ্চয়ই প্রীতিকণা দিও বলবেন যে 5 বোন ছিলেন মা, ওর 10 বছর বয়সে বাবা চলে যান। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করাটা, দাঁতে দাঁত চেপে লড়াই করাটা খানিকটা বোধহয় তাতে সুরাহা করেছিল সেলাই। বন্ধুর পরামর্শে উনি সেলাই শিখতে ভর্তি হন এবং সেই সেলাই আস্তে আস্তে ওকে পৌঁছে দিয়েছে এমন একটা জায়গায়। 1990 সালে উনি ওয়েস্ট বেঙ্গল ক্রাফটস কাউন্সিল থেকে একটা বিশাল কাজের বরাত পান। 2001 সালে জাতীয় পুরস্কার আর 2023 সালে পদ্মশ্রী। এইটুকু তো আমি বললাম, কিন্তু ওর নিজের কথা বলবেন প্রীতিকণা গোস্বামী নিজেই। আপনার কাছে যেটা জানতে চাওয়া, যে আপনি বিভিন্ন জায়গায় বলেছেন এবং আমরাও জানি, যে পড়ছিলাম যে আপনার এক বন্ধু রমা দাস, তিনি আপনাকে প্রথম এই সূচি শিল্পের জগতে নিয়ে আসেন, সেলাইয়ের জগতে নিয়ে আসেনি, তাহলে সেটা বললে ভুল হবে। মেইন কথা হচ্ছে আমি আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে মানুষ হয়েছি। 10 বছর বয়সে বাবা মারা গেল, আমাকে আমার জ্যাঠামশাই নিয়ে গেলেন। তো ওখানে আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে আমি আমার মায়ের কাছে চলে আসি। তো আমি ওই টাইমটা আমার হাতে কোনো কাজ টাজ কিছু ছিল না। তো আমি পাশে আমার বান্ধবী রমা দাস থাকতো, ও মারোয়ারিদের কাছ থেকে সেলাই এনে করতো। আচ্ছা। তো আমি ওর পাশে বসে বসে দেখতাম। তো দেখতে দেখতে একদিন ও ছিল না সামনে, আমি একটু সেলাই করেছিলাম, মানে খুব ভয়ের সঙ্গে একটু সেলাই করেছিলাম। তো ও ফিরে আসার পরে তো আমাকে বলছে যে তুই আমার সেলাই ধরেছিস। আমি তো কিছুতেই স্বীকার করছি না, কারণ জানি যে অন্যের জিনিস ওটা খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই আমাকে খুব বকবে। তো আমি ভয়েতে বলছি না, আমি এটা ধরিনি। তো অনেকবার বলার পরে তারপরে আমি স্বীকার করলাম যে হ্যাঁ আমি চেষ্টা করছিলাম, খারাপ হয়েছে, ঠিক আছে আমি খুলে দিচ্ছি। তখন ও বললো যে না রে, এই সেলাইটা তো আমার থেকেও ভালো হয়েছে। আচ্ছা। তো ওই কথা শুনে আমার এত আনন্দ হলো ভেতর থেকে, এবং মনে হলো যে আমি একটা কিছু পারবো। এই যে একটা মানে উত্তেজনা বা একটা আনন্দ, তখন ও আমাকে বললো তুই সেলাই করবি? তো আমি বললাম হ্যাঁ আমি করব।
তখনও আমাদের মানে আমাকে নিয়ে গেল মারোয়ারির ওখানে, কিন্তু তখন আমাদের এমনই অবস্থা খারাপ, কিন্তু ওরা 50 টাকা ডিপোজিট রেখে শাড়ি দেবে বাড়িতে। আচ্ছা, সেগুলো কি কাঁথার কাজই করতে হবে? না, সেটা এমব্রয়ডারি, মারোয়ারিরা সব এমব্রয়ডারি দিয়ে আমি প্রথম শুরু আর কি। তো এখন 50 টাকা আমি কোথায় পাবো? আমি চলে গেলাম, আমার পিস্তাতো দাদা ভবানীপুরে থাকে, তার কাছ থেকে ধার করে আমি, তাও উনি 30 টাকা দিল, 20 টাকা দিল না। আমি ওই 30 টাকা দিয়ে ভাবিজিকে বললাম যে আমি সেলাই করে কাটিয়ে দেব টাকা, আপনি আমাকে শাড়ি দিন। তো ওই শাড়ি এনে প্রথম বাড়িতে করে কাজ করে করে আমি সংসারে হেল্প করতাম, মাকে টাকা দিতাম, আমরাও পড়াশোনা একটু করব, যদি পাশ করতে পারি কলেজে পড়ব, এই একটা ইচ্ছা। তো সেই বলে আমরা সারা দিন রাত ওই সেলাই করতাম। তখন তো বিয়ে হয়নি, মা সংসারের কাজ করতো আর আমরা সব সেলাই করতাম। তারপর আস্তে আস্তে আমার বোনরাও শিখে গেল, ওরাও করতো। এই করতে করতে আমরা তারপর আস্তে আস্তে ধাপে ধাপে ওখান থেকে 7 বছর কাজ করলাম। 7 বছর কাজ করার পরে আমার হঠাৎ বিয়ে হয়ে গেল। আচ্ছা, সে বিয়ে হয়ে গেল। এখন তারপরেও আমি মারোয়ারির ওখানে আরও 2 বছর কাজ করেছিলাম। ওখান থেকে তারপরে আমার শ্বশুরবাড়িতে আমি বিয়ে করলাম, ঠিক কথাই, কিন্তু আরও অভাব। সেই অভাব মানে ভাষা দিয়ে মানে বোঝানো যাবে না যে মানে কি পরিস্থিতি। ওই পরিস্থিতির মধ্যে পড়ে আমার তখন মাথার মধ্যে চিন্তা হলো যে না, এইভাবে আমার চলবে না, আমার নিজের পায়ে নিজে দাঁড়াতেই হবে যেভাবে হোক। তখন আমি একদিকে কলেজে ভর্তি হলাম, পড়াশোনা করতে আরম্ভ করলাম, আরেকদিকে সেলাই করতে আরম্ভ করলাম। যোধপুর পার্কে আমার পিস্তাতো দিদির মেয়ে, সে আমার সেলাই দেখে ও বলল যে আমি একটা বুটিক তৈরি করব। ভালো কথা, সেখানে আমি বেশ কিছুদিন কাজ করলাম। কাজ করাতে ওখানে ব্যবসা একদম রমরমা। তো সেখানে শান্তিনিকেতনের একজন টিচার, উনি একটা আমাকে চাদর দেখালেন যে এই হচ্ছে কাঁথা কাজ, মানে সাধারণ, মানে শান্তিনিকেতনে যেরকম 2-1টা স্টিচের উপরে যেরকম কাঁথা কাজ হয়, কষিদা দিয়ে একটু এদিক ওদিক করে আর কি, রান স্টিচ দিয়ে। তো সেই দেখে আমি প্রথম ওই কাঁথা কাজ প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করে আমি আরও কয়েকটা কাজ করলাম। করার পরে কিন্তু এই যে বাংলার নকশি কাঁথা, এটাকে বলে বাংলার নকশি কাঁথা, যেটা 400-500 বছর আগে ঠাকুমা দিদিমারা করতেন, মিউজিয়ামে রয়েছে। সেই কাজটার স্যাম্পেল একটা রুবি পাল চৌধুরী, ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে উনি আমাকে ওই স্যাম্পেলটা দেখালেন, এবং ওনার ইচ্ছা যে উনি একটা সেন্টার করবেন এবং মেয়েদেরকে শেখাতে হবে। তো আমি বললাম হ্যাঁ আমি পারবো। তখন আমি সেই ঘর জোগাড় করা, মেয়ে জোগাড় করা, তারপর ওই স্যাম্পেলটা দেখে আমি নিজে নিজে প্র্যাকটিস করে 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 ওইটা শিখলাম। প্রথম আমাকে কেউ হাতে ধরে কেউ কোনো দিন সেলাই শেখায়নি। আমি নিজের চেষ্টাতেই আমি যা দেখতাম সেটাই আমি প্র্যাকটিস করতাম। বইতে দেখি, এমনি কোথাও স্যাম্পেল দেখি, যা কিছু দেখি, আমি নিজে নিজে প্র্যাকটিস করে 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 ওইটাকে 3 দিন 4 দিন 5 দিন যতদিন লাগে আমি ওইটাকে তুলে তারপরে ওই সেলাই সেন্টার, কমলা দেবী কাঁথা সেন্টার নামে বাঘাযতীনে সেলাই স্কুল করা হলো। সেখানে বহু মেয়ে বউ টৌরা, ওদেরকে সব ডেকে ডেকে এনে প্রায় 50-60 জন মেয়ে, তাদেরকে আমি সেলাই শেখালাম। এবং গভর্নমেন্ট থেকে, ডিসি অফিস থেকে ট্রেনিং দেওয়ানো হলো, 1 বছরের ট্রেনিং। সেখানেও 3 বার ট্রেনিং দিলাম আমি, অনেক, মানে 15 জন করে। ততদিনে একটু একটু করে আপনার কাজের ছড়াতে শুরু করলো। এবং আমরা যে প্রোডাকশন, তাও এটার ভেতরেও আরেকটা গল্প আছে। রুবিদি প্রথম শুরু করিয়ে দিয়ে উনি আমেরিকা চলে যান। আমেরিকার থেকে ফিরে এসে 4 মাস পরে ফিরে এসে আমার সেলাই দেখে এবং আমি যে মেয়েদেরকে শিখিয়েছি, উনি তখন এসে বললেন যে আমার আনন্দে চোখে জল আসছে, মানে উনি এতটাই খুশি। তো তার দেখে আমার আরও আগ্রহ বাড়লো যে আরও ভালো করে কি করে কাজটা করা যায়। তো উনি তারপরে আমাদের মিউজিয়ামে নিয়ে যেত। এখন তো গুরুসদয় মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, সেইখানে নিয়ে যেত। প্রচুর কাজ গুরুসদয় মিউজিয়ামে ছিল, সেইগুলো সব, তখন আমাদের মোবাইল ছিল না, একটা ফটো তুলতে পারতাম না, মনে করে, মানে কি ডিজাইন কি সেলাই সব মনে করে এসে আমার মানে ওইটা প্র্যাকটিস করে তুলতে হতো।
তারপরে মেয়েদেরকে শেখাতে হতো। আচ্ছা, এইভাবে আমি মানে রিভাইভ করেছি, মানে ওই মিউজিয়াম কোয়ালিটির কাজটা আমি রিভাইভ করেছি। আচ্ছা, এবার ধরুন কাঁথা তো অনেক ধরনের কাঁথা হয়, মানে একেবারে শুরুতে যেটা ছিল সেটা খানিকটা বোধহয় সাংসারিক প্রয়োজনে এবং দারিদ্র্যের সঙ্গে, মানে আপনার কথা বলছি না, যে 400-500 বছর আগের যে ঠাকুমা দিদিমাদের যে কাঁথা সেলাই, সেটা হচ্ছে আমরা অনেককেই দেখেছি যে সেই কাঁথাগুলো কিন্তু আবার অন্যরকম গল্প বলে, আমাদের শরীরে ওম জড়িয়ে দেয়। শীতের সময়টায় অনেক সময়ই হয়েছে যে ওই পাড় থেকে সুতো তুলে তুলে বিভিন্ন থেকে সুতো তুলে প্রথম তো শুরু হয়েছিল, ওইভাবে, কিন্তু আমরা তো পাড় পাবো কোথায়, সেজন্য আমরা অ্যাঙ্কার সুতো দিয়েই কাজ করেছি। কিন্তু ওই এই যে বিভিন্ন রকম বর্ডার করা, এই যে বর্ডার করা, এই বর্ডারটা মানে আমার মানে প্রচুর মেয়েকে আমি ট্রেনিং দিয়েছি। এই যে এখানে ইসেও আছে গুরু শিষ্য পরম্পরার, যে ওই এখানেও ট্রেনিং দিয়েছি 2 বার 15 জন মেয়েদেরকে। তো এই যে বর্ডার তৈরি করা, তখনকার দিনের ওই পাড়ের থেকে সুতো তুলে ওরা বেশিরভাগ বর্ডার দিয়ে কাঁথা বানাতো, বর্ডার তৈরি করতো, বর্ডার তৈরি করে একটা কাঁথার মধ্যে পুরো বর্ডার দেওয়া, পুরো বর্ডার অনেক রকম, বহু রকমের কাঁথা। এই যে এইটা গুরু সদয় মিউজিয়াম থেকে দেখে এসে এই যে কাজটা আমি করেছিলাম, এই কাজটা ওই যে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। মানে এক একটা কাজ করতে প্রায় 3 বছর 3.5 বছর সময় লাগে করতে। হ্যাঁ, তো সেই জন্য এগুলো অনেক ধীরে ধীরে অনেক, এই যে দেখেন এরপরে এই যে ভেতরে যে কুইল্টিং করা, এই কুইল্টিংটা একমাত্র এই মিউজিয়াম কোয়ালিটির কাজের মধ্যেই আপনি পাবেন। প্রথম আমি এই যে পুরস্কার পাওয়া যায় সেইটা আমি জানলাম, জানার পরে তখন আমি ডিস্ট্রিক্টে প্রথম আমি কাজ জমা দিই। হ্যাঁ, সেটা আমি রুবিদিকে না জানিয়েই আমি গোপনে কাজ করে আমি জমা দিয়েছিলাম, সেখানে আমি ফার্স্ট হলাম। তারপরে আমি পরের বছর আবার কাজ জমা দিলাম, স্টেট অ্যাওয়ার্ড পেলাম। স্টেট অ্যাওয়ার্ড পাওয়ার পরে রুবিদি জেনে গেল, তখন উনি বললেন যে ঠিক আছে, খুব ভালো কথা, তুমি স্টেট অ্যাওয়ার্ড পেয়েছো, তাহলে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার জন্য লেখালেখি অনেক কিছু করতে হয়, সেটা আমি তোমার জন্য হেল্প করে দেব। তো উনি করে দিয়েছেন। তারপরে আমি কাজ করে সিলেক্ট করে তারপরে সেই কাজ গিয়ে জমা দেওয়া করা, তারপরে তো পুরস্কার পেলাম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তারপরেও আমাদের আবার ওই এক্সিবিশন হতো আপনার ফরিদাবাদে, সুরজকুন্ড মেলা, বিশাল বড় মেলা হতো, সেইখানেও আমাদের পার্টিসিপেট করতে হতো। তো সেখানে একবার পার্টিসিপেট করলাম। তো সেখানে সমস্ত ন্যাশনাল অ্যাওয়ার্ডিদের মধ্যে আপনার একটা কম্পিটিশন হলো। তো আমরা যেরকম ডেমনস্ট্রেশন দিই সেরকমই ডেমনস্ট্রেশন দিচ্ছি, আমরা জানিও না যে এর মধ্যে কি ব্যাপার আছে না আছে। তো তখন ওই গ্রুপের মধ্যে জয়া জেটলি ছিলেন। তো ওনারা সবাই দেখছি, সবার মানে ওই স্টল বানিয়েছে, সেখানে গিয়ে সবার ডেমনস্ট্রেশন দেখছেন। দেখার পরে তারপরে সন্ধ্যাবেলা এসে একজন বলছে যে আপনি তো ফার্স্ট হয়েছেন। আমি যে কিসে ফার্স্ট হয়েছি, আমি ব্যাপারটাই বুঝতে পারছি না। তারপরে বলছেন যে আপনি যে ডেমনস্ট্রেশন দিয়েছেন সমস্ত ন্যাশনাল অ্যাওয়ার্ডিদের মধ্যে আপনি ফার্স্ট হয়েছেন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। তো আমার কোথায় দেওয়া হবে আমি কিছুই জানি না, এরকম অবস্থা। তো তা যাই হোক, খোঁজ করে সেখানে আমি গেলাম। যাওয়ার পরে সন্ধ্যাবেলা এই ওখানকার যে মুখ্যমন্ত্রী কি চৌতালা কি ছিলেন, তো উনি 1 নম্বরে আমার নাম ডাকলেন, ডেকে আমাকে একটা সার্টিফিকেট দিলেন, কলামণি পুরস্কার। আচ্ছা, তো সেইটা পেলাম। তারপরে এই 2023-এ এই পদ্মশ্রীতে এসে তার একটা ম্যানিফেস্টেশন বলতে পারি, যে একটা বিকাশের একটা চূড়ান্ত রূপ পেল। তো সেই পদ্মশ্রী পাওয়ার মুহূর্তটা যখন শুনলেন যে আপনাকে মনোনীত করা হয়েছে, কিরকম লাগছিল? প্রথমে তো আমি বুঝতেই পারিনি, সত্যি কথা বলতে কি পদ্মশ্রী কি জিনিস আমি নিজেই মানে এই সম্বন্ধে কোনো আমার অভিজ্ঞতা ছিল না। হ্যাঁ, তো যখন দিল্লির থেকে ফোন করলো, প্রথম আমার মেয়েকে ফোন করেছিল, পরে আমাকে ফোন করে বলছে যে মা তোমাকে দিল্লি থেকে ফোন করবে, তুমি হ্যাঁ বলবে, তুমি না বলবে না। হ্যাঁ, তো আমি বলছি কি জিনিস, আমি তো বুঝতেই পারছি না। তখন বলছে তুমি পদ্মশ্রী পেয়েছো, এরকম। কারণ পদ্মশ্রী পেয়েছি, কিভাবে পেলাম, কি বৃত্তান্ত, কিছুই আমি জানি না। তো বলছে তোমার অত কিছু বুঝতে হবে না, তোমাকে হ্যাঁ করতে বললে তুমি হ্যাঁ, তোমাকে বললে পরে কিছু তুমি হ্যাঁ করে দেবে। তো যাই হোক, ওরা ওখান থেকে হিন্দিতে বলছে, তো আমিও হ্যাঁ বলে দিলাম। দেওয়ার পরে তারপর তো ওরা সেটা ডিক্লেয়ার করলো, মানে আমি যতক্ষণ হ্যাঁ না করব ততক্ষণ তো ডিক্লেয়ার করতে পারবে না।
তো তারপরে ডিক্লেয়ার করলো, তারপরের দিন দেখি সব রিপোর্টার আসছে, মানে সব জীবন বদলেছে পদ্মশ্রীর আগে আর পরে? হ্যাঁ, পরে অনেক তফাৎ। হ্যাঁ, তারপরে এই 2023 থেকে মানে এত মানুষ আমাকে সমস্ত জায়গায় নিয়ে যাওয়া, সম্বর্ধনা দেওয়া, আমাকে যে আন্তরিক মানে করা, এই জিনিসগুলো তো একেবারেই মানে আমূল পরিবর্তন। মানে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। এই যে এত কাজ ছড়িয়ে রয়েছে চতুর্দিকে, আপনার নিজস্বের মানে এক একটা জিনিস হয় না যে এটা আমার সবচেয়ে প্রিয়, এরকম কোন কাজটা? কাজ সবই প্রিয়, সবই প্রিয়, নিশ্চয়ই, সবই প্রিয়। হ্যাঁ। তার মধ্যে যেটা সব থেকে বেশি ভালো হয় সেটাই বেশি প্রিয় সেটা বেশি হয়, ভালো লাগে। বেশি ভালো লাগে। তবে এই কাজটা ধরেন আমি এত বছর সেই মানে এই নকশি কাঁথা, অন্য সেলাই আগে 73 থেকে শুরু করেছি আমি। তা অনেক জায়গায়, বহু জায়গায় কাজ করেছি, বহু ঠকেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, সে সমস্ত তো আসবো, পরের হ্যাঁ, কথা। কিন্তু আমি যখন থেকে এই নকশি কাঁথা মানে শুরু করলাম, মেয়েদেরকে শেখাতে আরম্ভ করলাম, এবং মেয়েরা এটা খুব মানে ভালোভাবে নিয়েছে এবং খুব ভালোভাবে শিখেছে তারা। আমার ছাত্রী বিনা দে, সেও রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া, সেও আমার সঙ্গে আমেরিকায় গেছে, তারপরে গভর্নমেন্ট থেকে আমাকে ইউরোপ নিয়ে গেছে, এবং রুবিদির সঙ্গে তো সারা ভারতবর্ষ সমস্ত জায়গায় যত এক্সিবিশন হতো সেখানে আমাদের পার্টিসিপেট করতে হতো, ডেমনস্ট্রেশন দিতে হতো, তো সেগুলো তো ছিলই। তারপরে আজকে আমার বয়স হয়ে গেছে, এই কাজটাকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। যে এত কষ্ট করে এই কাজটাকে আমি মানে এতদিন যাবৎ চালিয়ে নিয়ে আসছি, এখন এই কাজটা যাতে মুছে না যায়। তো সেই জন্য আমার মেয়ে, সেও ডিজাইনার, ওর মনে হলো যে মার এই কাজটা যদি আমরা না ধরি তাহলে পরে এইটা শেষ হয়ে যাবে, পরম্পরা থেকে, পরম্পরা থেকে যাতে আর কি না এই কাজটা। তো ও আজকে মানে বিদেশে দুবার এক্সিবিশন করে এসছে। চূড়ান্ত উৎকর্ষের সঙ্গে কাজটা যদি করতে পারা যায় তাহলে জয় নিশ্চিত, জয় নিশ্চিত। এবং আমাকে কেউ যতই মানে টেনে নামাবার চেষ্টা করুক কিন্তু পারবে না। এই 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 যে একটা মনের জোর, এইটা আমার ছিল। হ্যাঁ, এবং আমি জীবনে প্রচুর ধাক্কা খেয়েছি, সেই সমস্ত কথা আমি এখন আর বলতে চাই না। মানে এত বছর কাজ করছি, সেখানে কি ধাক্কা নেই? সেখানে চড়াই উতরাই তো থাকবে, তা না হলে আর জীবনটা হয় না, তা না হলে মানে ওঠা যায় না। তো সেই জীবনে প্রচুর ধাক্কা কিন্তু আমি সব মুখ বুজে সহ্য করে গেছি। মানে সেটা প্রতিবাদ করিনি, জেদটা ছিল যে আমার কাজই আমার পরিচয় দেবে। সবার সাথে লড়াই করে, আলাদা করে লড়াই করে লাভ নেই, আমার জেদ, আমার কাজের উৎকর্ষ আমাকে প্রমাণ করে দেবে। এখানে একটা ছোট্ট কথা জিজ্ঞেস না করে পারছি না, যে এখন তো চতুর্দিকে দেখছি মেশিন, তার একটা যন্ত্রের প্রবল যন্ত্রণা বিভিন্ন ক্ষেত্রে আসছে, এবং তার যেমন পজিটিভ দিক আছে, তার সঙ্গে সঙ্গে যেগুলো একেবারে হাতের কাজের উপর নির্ভরশীল, সেখানেও আমরা দেখছি মেশিন চলে আসছে। তো এই মেশিন কি আলাদা করে একে কোনো চ্যালেঞ্জের মুখে ফেলছে? আমি একটা হাতের যে কাঁথা, আমি একটা ছোট্ট কথা বলবো। আমরা এই জাপানের প্রজেক্ট করলাম 25 বছর। তো জাপানের মানে হাতের কাজ তো সবসময় সময় সাপেক্ষ, এর সঙ্গে তো মেশিনের সঙ্গে কোনো মানে তুলনাই হয় না। তো সেই জায়গায় এখন এই কাজের সঙ্গে ওই জাপানিরা চেষ্টা করেছিল যে মেশিন ঢুকানো যায় কিনা, এবং তারা ঢুকিয়েও ছিল, লাস্ট অবধি তারা একদম ডুবে গেল। আচ্ছা, বেশ। এর থেকে একটা কথাই বেরিয়ে আসছে যে যন্ত্র থাকবে, যন্ত্র মানুষের উন্নতি করবে, এবং তার সঙ্গে সঙ্গে যন্ত্র দিয়ে অল্প সময় প্রচুর কাজ হবে, কিন্তু যে কাজ সূক্ষ্ম, যে কাজ থেকে যাবে, যে কাজ একেবারে কালোজয়ী, সেই কাজের জন্য কিন্তু মানুষকে দরকার, মানুষের হাতকে দরকার, মানুষের শ্রমকে দরকার, মানুষের কল্পনা শক্তিকে দরকার, তার ধৈর্য, একাগ্রতা এবং নিষ্ঠাকে দরকার। তবেই এই সাফল্য আসবে। আমরা এতক্ষণ ধরে কথা বলছি প্রীতিকণা দেবীর সঙ্গে। প্রথম দিকে কিছু কাজ দেখছিলাম এবং চতুর্দিকে অজস্র কাজ ছড়িয়ে রয়েছে। এবার আমি একটু অনুরোধ করব যে আমাদের বন্ধুদের যারা রয়েছেন পর্দার ওপারে, তাদেরকেও একটু দেখাতে চাই আমরা এই কাজগুলো। আপনি যদি একটু বলতে থাকেন। এইটা একটা অদ্ভুত সুন্দর দেখতে পাচ্ছি। এই যে ভেতরে যে কাজগুলো করা হয়েছে, কুইল্টিং বলে এই যে কাজগুলো, প্রথমে তো ডিজাইনটা করে নেওয়া হয়,
তারপর এবং যেটা বলার কথা হচ্ছে প্রত্যেকটা কাজ আমার 3 লেয়ারে হচ্ছে। বেশ, এই কাঁথা, এই নকশি কাঁথা, বাংলার নকশি কাঁথা, এটা কখনো 1 লেয়ারে হয় না, এটা সবসময় 3 লেয়ারে, সব কাজ 3 লেয়ারে, অনেক সময় 4 লেয়ারও হয়। যেহেতু কাঁথা হচ্ছে মেইনত আগে 4-5টা লেয়ার দিয়ে কাঁথা বানিয়ে লোকেরা গায়ে দিত আরাম পাওয়ার জন্য, তো সেই থেকেই তো সূত্রপাত, এবং আস্তে আস্তে এটা ডিজাইনে পরিণত হয়েছে এবং এটা আর্টিস্টিক লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। সেই জন্য মানুষ তখন তাদের চিন্তাধারাও অনেক বদলিয়েছে, এবং তারা তখন নানান রকম থিম দিয়ে, ঘটনা দিয়ে, এবং আশেপাশের লতা পাতা, মানুষ, পশু পাখি যা কিছু তারা মনে মানে ধরতো, সেইটাই কাঁথার মধ্যে, চারপাশে জীবনযাত্রায় যা দেখছেন সেটাকে তারা কাঁথায় তুলে ধরতো। আচ্ছা, এই কাজটা আমি আরও একটা করেছি। এই কাজের উপরে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। তো এই কাজে আর একটা আমি শুরু করেছি। এক একটা কাজ করতে প্রায় 2.5 বছর 3 বছর সময় লাগে, এবং এগুলো মিউজিয়াম কোয়ালিটির কাজ। এগুলো 3 লেয়ারে, প্রত্যেকটা 3 লেয়ারে করে এই যে সব কাজ হচ্ছে, 3টে করে লেয়ারে, এই যে 3টে করে লেয়ারে কাজ হচ্ছে। এবং এই কাজ করার পরে এই যে ভেতরের যে কুইল্টিং, এই কুইল্টিং অল ওভার কুইল্টিং দিয়ে এটাকে ভর্তি করতে হবে। এই যে দেখেন একটা চাদর করা হয়েছে, হ্যাঁ, এই যে পুরো কুইল্টিং ভিতরে পুরো কাজ রয়েছে, পুরো এই ডিজাইন দিয়ে এই কুইল্টিং করে। এইটাও আবার এই যে কাজটা আমি কোথা থেকে সংগ্রহ করলাম, এইটাও একটা গল্প। এইটা মানে ব্ল্যাকের মধ্যে, এই যে এখন সবে শুরু হয়েছে কাজটা, এখনো মানে কিছুই হয়নি। আচ্ছা, এই যে আমি ওই যে বলছিলাম না যে বর্ডার, এই যে দেখো এইগুলো পুরো চোখের আন্দাজে এবং একভাবে করে গেছে। এই যে বর্ডার, এই যে দেখুন, এই যে পেছনে দেখুন, হ্যাঁ, একভাবে করে গেছে এই বর্ডার। এই যে কুইল্টিং এই সেলফ কালারেই খানিকটা হয় জিনিসটা, এইভাবে হবে আর কি, এই জিনিসটা আর কি কমপ্লিট হবে। ওইদিকে হয়নি এখনো, এই যে এইগুলো হয়ে আসছে। বেশ, শাড়ি যেগুলো দেখলাম, শাড়িগুলো এখনো শেষ হতে দেরি আছে, কিন্তু আমরা যেটুকু নমুনা দেখলাম তাতে বোঝাই যাচ্ছে যে সেটা একটা ওয়ার্ক অফ আর্ট হতে চলেছে। আসলে যে কটা কাজ দেখলাম, এইটুকু বুঝতে কোনো অসুবিধা হলো না। প্রত্যেকটা সেলাই, প্রত্যেকটা কাঁথা স্টিচের কাজ আসলে এক একটা গল্প, হাতে বোনা, সুতোয় বোনা গল্পের কথা বলে। তার সঙ্গে জড়িয়ে থাকে নিষ্ঠা, তার সঙ্গে জড়িয়ে থাকে শ্রম, আর যেটা বলছিলাম যে একটা অসম্ভব অধ্যবসায় আর অনেকটা কল্পনা শক্তি। আর সেই জন্যই এই যে বাংলার একদম দেশজ একটা শিল্প, যেটা শুরুর দিকে শুরু হয়েছিল, হয়তো গ্রামীণ মহিলারা শুরু করেছিলেন, মা ঠাকুমারা শুরু করেছিলেন, যে সংসারটাকে আর একটু সুসার করার জন্য বাইরে থেকে জিনিস না কিনে, আচ্ছা কাঁথা গরম, শীতকালে গরম জিনিস লাগবে, কাঁথা গায়ে দিতে হবে বা একটা কিছু গায়ে দিতে হবে, তখন ওই একটা কাপড়ের স্তরের ওপর আর একটা কাপড়ের স্তর, সুতোটা পর্যন্ত বাইরে থেকে কেনা হতো না, সেই শাড়িরই হয়তো বা পাড়ের সুতো তুলে সেই কাঁথা তৈরি হতো। সেইখান থেকে শুরু হয়ে কাঁথা স্টিচ এখন একটা আলাদা শিল্প, কাঁথার কাজ একটা আলাদা শিল্প, স্বতন্ত্র শিল্প, যে শিল্প সারা বিশ্বের গুণীজনদের সমাদর করছে, যে শিল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যে শিল্প আমাদের বাংলার দেশজ সংস্কৃতিকে, শিল্পকে তুলে ধরেছে সারা বিশ্বের দরবারে। আর সেই শিল্পর যারা পৃষ্ঠপোষকতা করছেন এবং যারা উপস্থাপনা করছেন, তাদের মধ্যে অন্যতম অগ্রণী ভূমিকা নিয়েছেন, যার সাথে আমরা এতক্ষণ কথা বললাম, যার কাজ কথা আপনারা শুনলেন, দেখলেন, সেই প্রীতিকনাথ গোস্বামী। দিদি খুব ভালো থাকবেন, আরও অনেক দূর এগোন, আপনার কাজ আরও বেশি সমাদর পান, এই প্রার্থনা করি। এই মুহূর্তে নারী.com-এ আমরা হাজির হয়েছি একেবারে দমদম, খুব ঘিঞ্জি এলাকা, কিন্তু একটা পুকুরের সামনে আপাতত বসে, যেটা কিন্তু একটা সময় খাল ছিল, এখন আর নেই। চারিদিকে প্রচুর ইট কাঠ পাথরের জঙ্গল, কিন্তু তবুও খানিকটা জলাশয় রয়ে গেছে। ঠিক যেরকম সুদেষ্ণা পালকরের জীবনে এখনও এই জলাশয়কে ধরে রাখা এবং মানুষকে অনেক কিছু শেখানোর জন্য একটা আকাঙ্ক্ষা রয়েছে। পরিচয় করিয়ে দেবো। নমস্কার। কায়াকিং এবং বাঙালি এবং একজন কন্যা, সেটাকে প্রফেশন হিসাবে নেওয়া,
এই চিন্তা ভাবনা কোত্থেকে এলো মাথায়? প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে যে এই যে কন্যা জায়গাটা, এটা অ্যাকচুয়ালি সমাজ আমাকে বুঝিয়েছে যে আমি হচ্ছি মেয়ে। তো জল আমাদেরকে বোঝায়নি যে আমি মেয়ে বা ও ছেলে, তা নয়। জল শুধু বুঝেছে আমাদের কতখানি কোয়ালিটি রয়েছে, এটা আমাকে আমাদের সমাজ বুঝিয়েছে। তো সে কারণের জন্য অ্যাকচুয়ালি আমি এটাকে নিয়ে ভাবিই না। তো দ্বিতীয় জিনিস যেটা সেটা হলো যে এটাকে প্রফেশন হিসাবে নিলাম কেন, কারণ আসলে আমি এটা বাদ দিয়ে আর কিছুই করতে পারবো না। কারণ একটা সময় চাকরিরও চেষ্টা করে দেখেছি, কিন্তু সেটা আমার পক্ষে করা একেবারেই অসম্ভব হয়ে গেছে। এবং আমি যেটা দেখেছি যে যারা আমাদের মতন মানুষজন রয়েছে তারা কিন্তু খুব একটা এই 10টা 5টার চাকরি জীবনটাতে তাদের পক্ষে থাকাটা একটা অলমোস্ট একটা ইম্পসিবল ব্যাপার। কারণ একটা কথা আছে যেটা মাউন্টেনিয়ারিংয়েও খুব ইউজ করা হয়, সেটা হচ্ছে নেচারস কল। তো জলের ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই রয়েছে, নেচারস কল আর কি। আর তৃতীয় হচ্ছে যেটা ছিল প্রশ্নের মধ্যে, যে আমি এটাকেই কেন বাছলাম। এটাকে বাছার একটা প্রথম কারণ যেটা সেটা হচ্ছে জলের যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে এটা হচ্ছে সেফেস্ট ওয়ান। কারণ এটা একদম সরল যন্ত্র, এর মধ্যে যা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র কায়াক, এবং তার সাথে যা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র একটা প্যাডেল, আর কিছু এর মধ্যে নেই। টোটাল কন্ট্রোলটা নিজের ওপরে করতে হবে। তো যেহেতু নিজের ওপরে এটা কন্ট্রোল, একদম সরল যন্ত্র, যে কেউই আসতে পারে, শুধু তাকে টেকনিকটাকে জানতে হবে যে সে কিভাবে এটাকে করবে। এই যে কায়াকিং আম বাঙালি সাধারণ মানুষের কাছে এখনো অতটা তারা জানে না। কেউ কেউ যদি বেড়াতে যায় তখন ওই এক্সপিডিশনের জন্য বা গেমের জন্য তারা কায়াকিং করে। আমিও করেছিলাম একটা সময়, তখনও সাঁতার জানতাম না। কিন্তু এটা কি এক্সপিডিশন? যদি থাকে তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে এক্সপিডিশনটা এক্সপ্লোর করেছো তুমি? এক্সপিডিশন বলতে কায়াক তো শিখতে হয়, চালানোটা সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে আমার মানে নৌকো, অ্যাকচুয়ালি এটা নৌকোই। তো নৌকোর ক্ষেত্রে কি হয়, জলের উপরে ডিপেন্ড করে নৌকোর চেহারা পাল্টে যায়। যে নৌকো আজকে এখানে গঙ্গাতে চলছে ডিঙি, সে কিন্তু তিস্তা নদীতে চলবে না, কারণ তিস্তা পাহাড়ি নদী, তার এখানে অত জলই নেই। তো সেরকমই কায়াকের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে যে কায়াকটাকে শিখতে হয়, যেমন নৌকো চালানো শিখতে হয়। কিন্তু কায়াকের একটা স্পেশালিটি হচ্ছে যে সব জলে চলতে পারে। এইবার এই জলের ক্ষেত্রে যে জিনিসটা রয়েছে, যেমন ধরুন আজকে এই জলটা আমরা যেটাকে ওয়াটার বডি বলছি, তো এই যে জলটা বা এই যে ওয়াটার বডিটার একটা নির্দিষ্ট নাম আছে, সেটা হচ্ছে কায়াকিং বেস। এই কায়াকিং বেসে আমরা যখন কায়াক শেখাই তখন টেকনিকগুলো তারা শেখে। এবার যদি সেটা ধরুন খরস্রোতা নদীতে শিখছে, ধরুন গঙ্গাতেই শিখছে, তখন কিন্তু যে টেকনিকগুলো সেগুলো কিন্তু তারা ভালো করে দেখতে পাবে না, কারণ তাদের সব থেকে বড় জিনিসটা তখন হবে আমি যেন নিজে না ভেসে যাই, এখানে একটা মন চলে যাবে, যেটা এই জলটাতে হয় না। তো এইখানে শেখার পরে যেটা হয়েছে যে আমরা তাদেরকে গঙ্গাতে এক্সপিডিশনে ফেলি। ঠিক যেরকম মাউন্টেনিয়ারিং শেখার পরে মানুষের শৃঙ্গ জয় করার আকাঙ্ক্ষা থাকে, সেগুলোই তো এক্সপিডিশনে যায়। সেম হচ্ছে ঠিক এরকমই জায়গাটা, যে আমরা জলগুলোকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি, রিভারগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি। আপাতত এখনো পর্যন্ত আমরা গঙ্গা নদীকে নিয়েই কাজ করছি, ইচ্ছে আছে আরো অন্যান্য যে নদীগুলো আছে সেখানে যাওয়ার। খুব ভালো লাগলো শুনতে। এই মুহূর্তে কতজন আপনার কাছে শিখছে? এই মুহূর্তে কায়াকিং এর, যেহেতু প্রচন্ড গরম ছিল, কায়াকিং এর একটা গ্রুপ রেডি হচ্ছে। আর এছাড়া সুইমিং এ খুব স্লোলি কিন্তু আমরা একটা সাড়া পাচ্ছি। বিভিন্ন বয়সের, যেহেতু আমরা কোনো বয়সটাকে ধরছি না, পার্টিকুলার কোনো বয়সকে ধরিনি, তো বিভিন্ন বয়সের মানুষজন আসছেন, তারা সুইমিং শেখার জন্য আসছেন। সুইমিংটাও হচ্ছে আমাদের কিন্তু ওই সেম অ্যাকোয়া অ্যাওয়ারনেস ফরম্যাটেই ফেলা। অর্থাৎ তারা শুধুমাত্র কিন্তু সুইমিংই শিখছে তা কিন্তু নয়, তারা এই জলটাকেও কিন্তু, যেহেতু এটা ন্যাচারাল ওয়াটার বডি, ওরা কিন্তু জলটাকে এক্সপ্লোর করছে। কারণ যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে যত মৃত্যু ঘটে তার বেশিরভাগটাই কিন্তু ওপেন ওয়াটারে ঘটে বা ন্যাচারাল ওয়াটার বডির মধ্যেই ঘটে। শুনতে শুনতেই একটা অদ্ভুত থ্রিলিং হচ্ছে, একটা রোমাঞ্চ, যেটা আমরা ভাবতে পারি না সেই রকম একটা কাজ করে দেখাচ্ছে। তো তোমার কাছে জানতে চাইবো যে তোমার নিজস্ব এক্সপিডিশনের কথা। আমার নিজস্ব এক্সপিডিশন যেটা, সেটা 2023-এ করি আমি। সেটাও ঠিক ওই আমাদের যে ফেয়ার টাইম, জলের একটা ফেয়ার টাইম বলা হয়, সেই সময়টাতে কোনো ঝঞ্ঝা হয় না, কোনো জোর বৃষ্টিপাত হয় না, অর্থাৎ শীতকাল। সেই সময়টাতে করেছিলাম। সেটা এসেছিলাম হচ্ছে ফারাক্কার আহিরন ঘাট থেকে একদম কলকাতার গোয়ালিয়র ঘাট পর্যন্ত।
এবং সেখানে আমাকে সাপোর্ট করেছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে, কারণ খুব সেফটি নিয়ে আমি এসছি আর কি, ভীষণ সেফটি নিয়ে। আমার একবারও মনে হয়নি যে আমি আমার ঘরের বাইরে কোথাও রয়েছি। তো দেশ যে আপন হয় সেটা আমি তখনই বুঝতে পেরেছিলাম, যে মানুষ যেভাবে আমাকে আপন করে নিয়েছিলেন, মহিলারা যেভাবে আমাকে এনকারেজ করেছিলেন যে আমি যাচ্ছি, আর পাশ থেকে তারা হাততালি দিচ্ছেন, এগিয়ে যাও এগিয়ে যাও। আমি আসলেই অবাক হয়ে গেছি যে গ্রামের মহিলারা এরকমভাবে এনকারেজ করতে পারেন আর কি। অনেকটা পথ, তো কতটা সময় লেগেছিল তোমার আসতে মালদা থেকে এই পর্যন্ত? ফারাক্কা থেকে, আইরন ঘাট থেকে আমি কলকাতা আসতে সময় নিয়েছিলাম হচ্ছে 15 দিন। 15 দিন এই জন্যই যে স্পোর্টস লেভেলে যদি আমি আসতাম তাহলে এটা মোটামুটি 9 দিনে শেষ হয়ে যেত, কিন্তু এই যে এক্সেস যে টাইমটা, এই এক্সেস টাইমটা আমি সময় নিয়েছিলাম স্থানীয় মানুষজনের সাথে, যেখানে যেখানে আমি থেকেছি সেই সমস্ত স্থানীয় মানুষজনদের সাথে কথা বলার জন্য, যে তারা নদীটাকে কিভাবে দেখছেন, পরম্পরাগতভাবে যারা থাকছেন ওখানটাতে আর কি, নদীটা কিভাবে পাল্টাচ্ছে, তারা তাদের সাথে জীবনধারাটা কিভাবে পাল্টে যাচ্ছে। ফর এক্সাম্পল যেমন বলি আপনাকে, যে একটি গ্রামে, শক্তিপুর বলে একটি গ্রাম আছে, সেখানে যখন আমি ছিলাম তখন ওখানে মোস্টলি মাঝি মাল্লাদেরই বাস ওখানে। তো আমি ওনাদেরকে বললাম যে ঘাটগুলোর এখন কীরকম অবস্থা নদীর। তো ওনারা বললেন যে আমাদের আগে সমস্ত কাজ গঙ্গা নদীর জলে হতো, কিন্তু আমরা এখন আর সেটা করাই না, আমাদের বাড়ির যে মেয়ে বউরা রয়েছে আমরা ঘাটে আসতে দিই না। তো আমি একটু অবাক হয়ে গেছিলাম, আমি বললাম যে কেন? তো বললেন যে প্রথম হচ্ছে যে এখন ঘরে ঘরে কল চলে এসছে, দ্বিতীয় হচ্ছে যে সমাজটা আগে আমাদের সময় যেরকম ছিল সেরকম আর নেই, নারী নিরাপত্তার বিষয়টা ওনারা তুলে ধরেছিলেন, যে এই জন্য আমরা এখন আর মেয়েদেরকে ঘাটে আসতে দিই না, যদিও বা আসে আমরা কাউকে না কাউকে সাথে নিয়ে আসে। মানে এক একটা ঘাটের এক একটা গল্প একদম তোমার কায়াকিং এর সঙ্গে একদম যুক্ত। একদম। তো এই যে তুমি 15 দিন নিয়েছিলে, তুমি একটানা কতটা সময় ধরে যেতে? আমরা সানলাইটটাকে ইউজ করেছিলাম। তো সূর্য যেহেতু শীতকাল, তো কুয়াশা ভর্তি ছিল। একদিন যেমন শুধু একদিনই সেটা হয়েছিল, সকাল 9টার আগে বেরোতে পারিনি, কিন্তু বাদবাকি রোজই আমি বেরিয়েছিলাম সকাল 7টা থেকে 7:30, ম্যাক্স টু ম্যাক্স 7:45টার মধ্যে। কারণ যেহেতু ছোটবেলা, তো ওইদিকে সানডাউনও হয়ে যাবে, সেই জন্য খুব তাড়াতাড়ি, অর্থাৎ 4টা 4:30টার মধ্যে যাতে কমপ্লিট করে দিতে পারি, মানে নেক্সট স্টপেজে আমাকে পৌঁছতে হবে, গ্রাউন্ডেড হতে হবে। এই যে ভোরবেলা থেকে, মানে আমি ধরে নিচ্ছি 8টা থেকে প্রায় 4:30 পর্যন্ত, তো সেই সময় খাওয়া বা বাইরে বাথরুমের কোনো ব্যাপারগুলো কিভাবে সামলাতে? খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমার একটি পাইলট বোট ছিল, সেটা কিন্তু একদম দিশি নৌকা। তো এই যে দিশি নৌকা যেটা, সেই দিশি নৌকাতে আমাদের জিনিসপত্র ছিল, আমার লাগেজের সাথে সাথে রান্নাবান্নারও জিনিস, সমস্ত যা যা দরকার আর কি, ভেসেলসগুলো সেগুলো ছিল। তো রান্না সেখানেই হতো। প্রথম দিনটা যেটা হয়েছিল শুধুমাত্র যে আমাকে গ্রাউন্ডেড হয়ে খেতে হয়েছিল, কিন্তু তারপর থেকে প্রত্যেকবারই আমি খাওয়া দাওয়া করেছি কায়াকে বসে। আর বাথরুমের বা স্যানিটারির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেটার ক্ষেত্রে যেটা কিছু উপায় নেই, সেটার জন্য আমাকে জায়গায় জায়গায় স্টপেজ দিয়ে যেতেই হয়েছিল। তবে সাধারণ ক্ষেত্রে যেটা হয়, যে যেহেতু সান এক্সপোজার থাকে, জল থাকে চারদিকে, এবং কন্টিনিউ যেহেতু কায়াকিং করতে হয়, একটা পরিশ্রম সাধ্য কাজ, তো যার ফলে কিন্তু ওই মানে ওয়াশরুমে যাওয়ার ব্যাপারটা পড়ে না, সেটা কমেই এসেছিল আস্তে আস্তে, মানে বডি সেভাবে অ্যাডজাস্ট হয়ে গেছিলো আর কি। সত্যি তাই, মেয়েরা চাইলে পারে না এরকম কোনো কাজ নেই, সুতরাং ভাবা যায় না এরকম একটা রোমহর্ষক ব্যাপার কিন্তু করে ফেলেছে। তোমার কাছে জানতে চাইবো, তোমার স্বপ্ন কি? আমার আপাতত স্বপ্ন যেটা রয়েছে, ইচ্ছা রয়েছে, কারণ স্বপ্ন অনেক সময় ভেঙে গেলে পরে সত্যি হয় না, তো ইচ্ছাটাকেই সত্যি করা যায়। তো ইচ্ছা যেটা রয়েছে, যে ভারতবর্ষের যে নদীগুলো রয়েছে তাদেরকে এক্সপ্লোর করা। এবার নদীটাকেই আমি কেন ধরছি, সমুদ্র নয়, তার একটা অন্যতম কারণ যেটা হচ্ছে, নদী আমার কাছে খুব অ্যামাজিং একটা জিনিস লাগে, যে যখন আমি নদীর সামনে দাঁড়াই, ঠিক মাঝখানে গিয়েও যদি যখন দাঁড়াই, তখন আমার বারবার মনে হয় যে এই যে একটা মানে অজস্র জলধারা, সে কিভাবে নিজস্ব জায়গাগুলোকে নিয়ে একটা মানে মাটির বুক চিরে সে কিভাবে আসছে। মানে আমার এটাই মনে হয় যে নদী কথা বলে, আমি এটা ফিল করি, এটা আমার অনুভূতি। তো সেই কারণের জন্য
এটা আমার ইচ্ছে রয়েছে যে এক্সপ্লোর করা, এবং তার জন্য আমার একটা ভালো টিম লাগবে। তো আমি টিম তৈরির লক্ষ্যে আপাতত এগোচ্ছি। সুদেষ্ণা পালকরের একজন স্টুডেন্ট প্রিয়া প্রসাদকে আমরা পেয়ে গেছি। প্রিয়া, কেন মানে এটা শিখতে এলে কেন? এটা অ্যাকচুয়ালি আমি ম্যাডামের কাছে এসেছিলাম অ্যাজ আ লাইফ গার্ড হয়ে। আচ্ছা। দেন তখন আমি অ্যাডভেঞ্চার জোন সম্পর্কে অত কিছু জানতামই না অ্যাকচুয়ালি। তো ম্যাডাম আমাকে আর কি বলেন যে এটা তুমি শেখো, এটা শিখলে তোমাকে আমি এক্সপিডিশনে নিয়ে যাব, তো তোমার অনেক কিছু অভিজ্ঞতা হবে। অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতাটা তখনই হয় যখন ম্যাডাম আমাকে, অভিজ্ঞতা ঠিক না, এনকারেজ আমাকে করেছিল যে তোমাকে গঙ্গায় নামাবো। অ্যাকচুয়ালি আমি নর্মাল সুইমার আমি বেঙ্গল পার্টিসিপেট করেছি, বাট আমার কাছে গঙ্গায় নামাটা একটা খুব ইচ্ছে ছিল, যেটা আমি 9 বছর বয়সে একবার গঙ্গায় নামার আমার চান্স এসেছিল, কিন্তু আমি করতে পারিনি, কারণ তখন বয়সটা আমার অনেক কম ছিল। তো মা অ্যাকচুয়ালি করতে দেননি। তো যখন ম্যাডাম আমাকে গঙ্গায় নামার কথা বলেন, তখনই আমার আর কি এটা শেখার ইচ্ছেটা জাগে যে না আমি শিখবো। শিখে তো গেছো, হ্যাঁ। তোমার এক্সপিডিশন কি? এক্সপিডিশন আমি যেটা করলাম এই ফেব্রুয়ারি মাসে, সেটা নবদ্বীপ থেকে আমরা কায়াকিং করে বাবুঘাটে এসেছিলাম। আচ্ছা। তো ওই একটা এক্সপিডিশন আমি করেছি। তোমার মতন প্রজন্মদের কি বলতে চাইবে যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছে তাদের? তাদেরকেও বলবো যে আমাদের সাথে হাতে হাত মেলাও, এবং আমাদের সাথে আমরা যেরকমভাবে নদী বাঁচানোর চেষ্টা করছি, যেরকমভাবে এখনো পর্যন্ত জলাশয় নিয়ে কাজ করছি, সেরকমভাবে তোমরাও এগিয়ে আসো, আমাদের সাথে মিলিয়ে চলো, এটাই চাই। নদীর কথা, জলের কথা, নারীর কথা কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই এক্সপিডিশনের মধ্যে দিয়ে। আর নারী.com এই পর্ব থেকে আর এক পর্বে চলে যাবে আরও অজানা তথ্য, অজানা গল্প নিয়ে। নারী.com-এ এবার মনের কথা। মন কি? মনকে যদি ভালো রাখা যায় তাহলে কিন্তু সবাইকে ভালো রাখা যাবে, কিন্তু একটা সময় গিয়ে কমপ্লেন আসে যে বড্ড বেশি খ্যাচখ্যাচ করছে, প্রত্যেকের সাথে ঝগড়া করছে, মেয়ে মানেই এরকম নানান রকম সমস্যা তৈরি করে ফেলে। কিন্তু বোঝার চেষ্টা না করে, এই দোষটা না দিয়ে একটু আসুন না, আজকে আমরা যে কথাগুলো বলবো সেগুলো শুনে সেটাকে রেকটিফাই করা যায় কিনা। মনোবিশ্লেষণ আমাদের সঙ্গে করবেন ইন্দিরা ব্যানার্জি। ইন্দিরা, স্বাগত জানাই আপনাকে। যেটা জানতে চাইবো যে একটা মিডল এজ, একটা হরমোনাল চেঞ্জ, মেনোপজ এবং মুড সুইং, এই বিষয়টা কেন হয় এবং এর থেকে মেয়েরা বেরোবে কী করে? তুমি তো বলেই দিলে যে হরমোনাল সমস্যা। তো যেহেতু মেয়েদের দুবার এরকম একটা সময় আসে, একটা হলো টিন এজে আসে যখন তার প্রথম পিরিয়ড শুরু হচ্ছে, তখন একবার হয়, আর একবার হচ্ছে যে সময় মেনোপজাল সময়। তো এই দুটো সময় যেহেতু হরমোনাল একটা পরিবর্তন আসছে, তার জন্য তাদের আচরণগত শরীরের বিভিন্ন সমস্যা নিয়ে এই সময়টা হাজির হয়। এখন তুমি যেহেতু বিশেষ করে মধ্যবয়সের কথাই বললে, তো মধ্যবয়সে ব্যাপারটা অনেক অনেক বেশি জটিল আকার নেয়। কেননা তখন মানে অনেকটা জীবন পেরিয়ে যাবার পরে জীবনটাও তো অনেকটা জটিল হয়ে গেছে, চারপাশটাও তো জটিল হয়ে গেছে, তার সাথে ভিতরকার জটিলতা সব কিছু নিয়ে তখন একটু বেশি মনে হয় যেন বেশ কিছু সমস্যা, এবং তার নিজের সমস্যা, তাকে ঘিরে যারা রয়েছে তাদের সমস্যাটা একেবারে বায়োলজিক্যাল। হ্যাঁ, এবার বায়োলজিক্যাল থেকে সেটা সাইকোলজিক্যাল। এটা যদি মানে যার হচ্ছে সে নিজে বুঝতে পারে, এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা যদি বুঝতে পারেন, বিশেষ করে পুরুষেরা, মানে তার সঙ্গে বাড়িতে যারা রয়েছেন, তার হাজব্যান্ড, ছেলে মেয়েরা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু সমস্যা অনেকটাই মিটে যায়। সমস্যা হচ্ছে এই জায়গাটা কেউ বুঝতে চান না, মানে একটা গ্যাপ থেকে যেটা ব্লেম করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ভীষণ খ্যাচ করছে, মেজাজ হারিয়ে ফেলছে, ওই দিক থেকে যেমন এটা বলা হয়, আর এদিক থেকে বলা হয় আমাকে কেউ বোঝে না। ঠিক।
এই তো ব্যাপার। এবার এই বোঝে না বিষয়টা, এটা হওয়ার কথাই না। একটা সোসাইটিতে কেন একটা মানুষ একা হয়ে যাবে, কেন একটা মানুষ বলবে আমাকে কেউ বোঝে না? এটা তো খুব আমাদেরই সকলের যৌথ ব্যর্থতা আমার মনে হয়, তাই না? তো এটা হতোই না যদি মানুষ একটু এই বায়োলজিক্যাল বা সাইকোলজিক্যাল বিষয় একটু হলেও পড়াশোনা বা একটু ওয়াকিবহাল হতো। আর এখন না প্রচুর পোর্টাল, প্রচুর মানে জানার কোনো মানে এমন নয় যে কেউ একটা অন্য বিষয় নিয়ে পড়াশোনা করেছে বলে আর একটা বিষয় জানতেই পারবে না। এখন কেউ কিছু জানতে চাইলে নানানভাবে জানা যায়। আগেকার দিনে যেটা হতো, এই সমস্ত বিষয় যে তুমি আমি খোলামেলা কথা বলছি এখানে এত এক ঘর লোকের সামনে, কেউ ভাবতেই পারতো না, তাই না? এই শব্দগুলো উচ্চারণেও অনেক বাধা ছিল, কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। এখন কিন্তু সবাই বন্ধু বন্ধু সবাই কথা বলতে পারে এবং সবাই এটা নিয়ে আলোচনা করতে পারে। এটা খুব বৈজ্ঞানিকভাবে মানে বৈজ্ঞানিকভাবে আমরা এটাকে একটা মানে কি বলবো ছাপ দিয়ে দিয়েছি বা একটা শিলমোহর দেওয়া হয়েছে যে হ্যাঁ এটা করা যায়, এটা কথা বলা যায়। তো তারপরেও যখন বিশেষ করে শিক্ষিত সমাজে বা মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজে যদি দেখা যায় যে একটা মানে এখনো পর্যন্ত কোনো মানুষ এই বয়সে একা হয়ে পড়ছে বা তার ভালো লাগছে না, এবং এই মুড সুইং বাড়তে 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 অনেক নেতিবাচক মানে পথও তারা অনেকে নেন। এটা ওভারকাম করবে কি করে? এইটা ওভারকাম করতে গেলে ওই যে যদি পাশের মানুষগুলো থাকে তাহলে তো খুব ভালো কথা। আবার বলছি সেই ধরেই নিতে হবে যে আমাকে একা চলতে হবে, আমি একা এসেছি, একাই থাকবো, একাই চলবো। তাহলে আমি নিজেকে কি করে ওভারকাম করব? এই বয়সে পৌঁছানোর আগে তো আমি অনেকগুলো স্টেপ পেরিয়ে এসেছি, তো আমাকে তাহলে ওই স্টেপগুলোতে আমাকে সচেতন হতে হবে যে আমি একটা সময় আমি ওই স্টেপে যাব, আমি একটা সময় ওই জায়গায় আমি পৌঁছবো। তাহলে আমাকে আমার পুরো জীবনটা যেন আমি একেবারে উৎসর্গ করে না দিই সব কিছুর জন্য, আমার নিজের জন্য যেন কিছু রাখি, আমার নিজের হবিসগুলো যেন আমি রাখি, আমার নিজের শখ শৌখিনতা আমার ইচ্ছেগুলো যেন আমি পূরণ করি। এবং আমি প্রচুর মেয়েদের মুখে বিশেষ করে আমি শুনেছি আমি না একা এটা পারি না, আমি একা বেড়াতে যেতে পারি না, আমি একা সিনেমা দেখতে যেতে পারি না, আমি একা খেতে পারি না, একা বাড়িতে বসে মানে বাড়িতে কেউ নেই সে রান্না করে খাবে না, আমার একা খেতে ইচ্ছে করছে না, বাড়িতে যেহেতু কেউ নেই আমি খাবো না। না, এটা করলে চলবে না। একাই বিরিয়ানি রান্না করে খান, একাই দোকান থেকে খাবার নিয়ে খান, একা সিনেমা দেখতে যান, নিজেকে হ্যাঁ। আর এবং এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে বন্ধু হ্যাঁ সাবধানে অবশ্যই, কিন্তু বন্ধু হয় মানে পরিচিত হয়, কথা বলা যায়, ব্লগ লেখা যায়, নিজের কথা বলা যায়, নিজের নানান রকম কি বলবো ইমোশনস যেগুলো, আমি বলছি না যে ব্যক্তিগত কথা হাটের মাঝে বলা তা না, কিন্তু ভাগ করে নেওয়া যায় অনেক কথা। তারপরে প্রচুর বই আছে, প্রচুর সিনেমা আছে, ওটিটি আছে, নিজের মানে নিজেকে প্যাম্পার করা, ব্যস্ত করা বা এবং নিজেকে এন্টারটেন করার মতো প্রচুর বিষয় আছে। এখন কেউ একা নয়। তার সাথে যেটা হলো কাজ, আমি যদি বলছি যে যারা ঘরে কাজ থাকেন বা গৃহবধূ বা যারা এর সময় তো রিটায়ারমেন্টেরও ব্যাপার আসে, তো আলটিমেটলি তিনি ঘরেই আছেন, কিন্তু ধরুন তিনি যাই করে থাকুন না কেন রিটায়ারমেন্টের পরে বা রিটায়ারমেন্ট লাইফটা কাটানো দরকার। এখন অনেক মেয়েদের গ্রুপ আছে, তারা কিন্তু বেড়াতে যান, সুন্দর বেড়াতে যান হই হই করে, এবং তাদের দল তৈরি হয়, তারা খুব এনজয় করেন, আমি দেখেছি এরকম মানুষ আছে। এবং এই যে সাজগোজের ব্যাপারটা, একটা বয়স হয়ে গেছে, এবার আমি এরকম রং করবো, এবার আমি ওটা করব না, এবার এত বড় করে টিপ পরবো না, এগুলোও নয়। তখন মনের আনন্দে সাজগোজ করুন, আর কেউ কিচ্ছু এসে কারোর বিশ্বাস করুন কেউ কাউকে দেখে না। ছোটবেলায় ইচ্ছে ছিল গান শিখবো, নাচ শিখবো, সেটা হয়নি, এখন ভর্তি হয়ে যান, যোগব্যায়াম করুন, না মানে হাঁটা চলা করুন, সুন্দর ট্র্যাক স্যুট পরে সকালবেলা হাঁটতে যান, কত বন্ধু হয়ে যাবে। একটা নতুন একটা জীবন, এটাকে দ্বিতীয় বসন্তর মতো করে দেখুন। ধন্যবাদ জানাই ইন্দিরা তোমাকে। আর আজকে যারা শুনলেন তারা বুঝতে পারলেন যে নিজেকে ইম্পর্টেন্স দিন, নিজের গুরুত্ব আপনি নিজে না বুঝলে অন্য কিন্তু কেউ বোঝার নেই। মন খুলে বলুন মনের কথা। আজ এই পর্যন্তই। নারী.com, ভালো থাকবেন।